হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। গাইস, এটি ভারতীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান পলিটি নতুন সিরিজ, আর এটি পার্ট 1। সো আজকে থেকে এই সিরিজটি চালু করব। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভারতীয় পলিটি বা ইন্ডিয়ান পলিটিটি শেষ করে দিতে, ঠিক আছে? তো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং ভিডিওটি প্লিজ পুরো দেখো, ঠিক আছে? আশা করি এটির দ্বারা তোমরা পলিটিটা অনেকটি ভালো করে বুঝতে পারবে। তাহলে শুরু করছি। ইন্ডিয়ান পলিটি, ভারতীয় যে পলিটি আছে, মানে ভারতীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অ্যাকচুয়ালি এটি শুরু করতে গেলে আমাদের অনেক ইতিহাস জানতে হয়, অনেক কিছু ইতিহাস জানতে হয় একদম শুরুর থেকে। চার্টার অ্যাক্ট থেকে শুরু করে ব্রিটিশ ইন্ডিয়াতে যত সব অ্যাক্ট এসেছিল সেগুলোর থেকে শুরু করতে হয়, ঠিক আছে? তো মেন যে ভারতীয় পলিটিটা আছে, এটি 1935-এর রাষ্ট্রীয় 35-এর যে ভারত শাসন আইন ছিল সেটির থেকে গৃহীত হয়েছিল মেন পার্টস, ঠিক আছে? এছাড়াও প্রথম থেকে শুরু হয়েছিল একদম ব্রিটিশ শাসন থেকে। রেগুলেটিং অ্যাক্ট 1773, তারপরে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট এসেছিল 1784, চার্টার অ্যাক্ট এসেছিল 1833, তারপরে চার্টার অ্যাক্ট এসেছিল 1853-তে আরেকবার, তারপরে এসেছিল 1858-তে ক্রাউন্স রুল, তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটা মন্টেগু চেমসফোর্ড পার্লামেন্টারি রিফর্মস বলেও সবাই জানে। আরেকটা এসেছিল 1919-এ, যেটি মন্টেগু চেমসফোর্ড নামে সবাই জানে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999। এরপরে এসেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এগুলো ইতিহাস জানতে হয়, ঠিক আছে? তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ঠিক আছে? তো ইন্ডিয়ান পলিটিতে যেটা আছে, এটি প্রথম সংবিধান ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হলো যে কোনো দেশের, আচ্ছা সংবিধানটা কি সেটা আগে বলছি। সংবিধান হলো যে কোনো দেশের সাংগঠনিক আইন, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ গঠন ব্যবস্থার উপর ভিত্তি করে দেশের আইনকে নির্ধারণ করা হয়, ঠিক আছে? আর সংবিধানই হলো দেশের সর্বোচ্চ আইন, সংবিধানের উপরে কেউ নয়। সংবিধান দেখো দু প্রকারের হয়, একটা হলো লিখিত সংবিধান, একটা হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধান কোনগুলো? যেমন ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান, পুরো লেখা আছে। আর ব্রিটিশ সংবিধান যেটা আছে সেটা অলিখিত সংবিধান, সেটা এমনি এমনি বলা আছে বা ইসে আছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানটা হলো বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান। ইন্ডিয়ান পলিটি যেটা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে, সেটা পুরো বিশ্বের ওয়ার্ল্ডের সর্ববৃহৎ লিখিত সংবিধান, ঠিক আছে? এই সংবিধান যে লিখিত হয়েছে, এর ধারণাটা প্রথম এসেছিল 1934 সালে এম.এন. রয় নামক একজন প্রমুখ কমিউনিস্টের থেকে, ঠিক আছে? একজন প্রমুখ কমিউনিস্ট 1934 সালে এম.এন. রয় নামে একজন প্রমুখ কমিউনিস্ট এই সংবিধান রচনার প্রয়োজনীয়তা চিন্তাভাবনা ব্যক্ত করেছিল, ঠিক আছে? পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেস এই ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হয়, ঠিক আছে? এবং ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার এই দাবিটাকে সরকারি স্বীকৃতি দেয়। 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখন ব্রিটিশ সরকার বলেছিল যে তোমরা আমাদের যুদ্ধে সাহায্য করো, তারপরে আমরা তোমাদের এই সেটা মেনে নেব। আগস্ট প্রস্তাবে দিয়েছিল, এবং আগস্ট প্রস্তাব বলেছিল যে সংবিধানও এই দাবিটাকে করতে দেবে, ঠিক আছে? আর সেই হিসাবে তার আগে বলছে যে ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর জনগণ দ্বারা গৃহীত হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন অনেকবারই এসেছিল WBCS-এ, ঠিক আছে? যে ভারতীয় সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর প্রথম ভারতীয় সংবিধান জনগণ কর্তৃক গৃহীত হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। আর আরেকটা কি আছে, 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয়। 1950 সালে 26শে জানুয়ারি যেটা আছে, সেটা সংবিধান পুরোপুরিভাবে চালু হয়, ঠিক আছে? 1949 সালে 26শে নভেম্বর কিছু কিছু পার্ট এসেছিল, বাট পরবর্তীতে 1950 সালে পুরোটাই চালু হয়েছিল, ঠিক আছে? সেই জন্য 26শে জানুয়ারি রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস হিসাবে পালনও করা হয়। তবে বলেছে যে মূল সংবিধানে টোটাল 395টি ধারা ছিল। মূল সংবিধান যেটা ছিল, মানে যেটা 1950 সালে 26শে জানুয়ারি এসেছিল, ওটাতে 395টি আর্টিকেলস বা 395টি ধারা, ঠিক আছে? 22টি অধ্যায় ও 8টি তফসিল ছিল।
কি বলেছে, তো মূল সংবিধানে 395টি ধারা বা আর্টিকেল ছিল, 22টি অধ্যায় বা শিডিউল ছিল ও 8টি তফসিল বা পার্ট ছিল। ঠিক আছে, বর্তমানে সংবিধানে কতগুলো ধারা আছে? বর্তমান যে কারেন্ট সংবিধান আছে সেটিতে আফটার অ্যামেন্ডমেন্টস বাগারা আর্টিকেল অ্যাড করা ইত্যাদি নিয়ে বর্তমান সংবিধানে 448টি ধারা ও 12টি তফসিল ও 24টি অধ্যায় আছে। 448টি আর্টিকেল, 12টি শিডিউল ও 24টি পার্ট আছে। 12টি পার্ট ও 24টি শিডিউল আছে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আসলো গণপরিষদের গঠন। গণপরিষদের গঠন তখন যে পার্লামেন্টটা, সেই পার্লামেন্টের গঠন কীভাবে হয়েছিল। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389, এর মধ্যে 296 জন ছিল প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন এবং মুখ্য 4 কমিশনার শাসিত দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান থেকে 4 জন করে প্রতিনিধি ছিল। যে তখনকার পার্লামেন্টটা ছিল না, ওখানের মধ্যে ব্রিটিশ ভারতের 11টা গভর্নর শাসিত প্রদেশ ছিল, তার মধ্যে 292 জন এসেছে। তারপর আবার 4টা মুখ্য কমিশনার শাসিত, যেমন দিল্লি, আজমির, মারওয়ার, ওখান থেকে 4 জন ছিল প্রতিনিধি এই পার্লামেন্টে। এবং প্রতিটি প্রদেশে মুসলিম, শিখ এবং সাধারণ এই 3টি সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতের নিরিখে আসনগুলো সংকরিত ছিল, যখন এখন রাজ্যসভায় থাকে না ওরকমই। অবশিষ্ট 93টি আসনে ছিল দেশীয় রাজ্য সমূহের মনোনীত প্রতিনিধিরা, যদিও পরবর্তীকালে তারা পরিষদে যোগদান করা থেকে বিরত থাকেন, ফলে ওই আসনগুলি শূন্য থেকে যায়। বলেছে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। সবার প্রথমে যে গণপরিষদ ছিল, পার্লামেন্ট ছিল, ঠিক আছে, তার চেয়ারম্যানকে কাকে হিসেবে নিয়োগ করা হয়েছিল? সচিদানন্দ সিনহা। সর্বপ্রথমে সচিদানন্দ সিনহাকে পার্লামেন্টারি কমিটি বা পার্লামেন্টে গণপরিষদে চেয়ারম্যান করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কি পরে 11ই ডিসেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং এস.সি. মুখার্জি পরিষদের স্থায়ী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে নিযুক্ত হয়। প্রথমে কিন্তু সচিদানন্দ সিংহকেই অস্থায়ী মানে টেম্পোরারি হিসেবে বসানো হয়েছিল, কারণ উনি সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিল। পরবর্তীকালে 11ই ডিসেম্বর 1946 সালেরই ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ওনাকে চেয়ারম্যান হিসাবে এবং এস.সি. মুখার্জিকে ভাইস চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছিল। বলেছে 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যে সমগ্র সংক্রান্ত প্রস্তাব দ্য অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেন এবং 22শে জানুয়ারি 1947 এই অধিবেশনে প্রস্তাব সর্বভাবে গৃহীত হয় এবং পরবর্তীকালে এই অংশটিকে প্রস্তাবনা আকারে লিপিবদ্ধ করা হয়। 1946 সালে যখন 13 ডিসেম্বর জওহরলাল নেহরু একটি প্রস্তাব নেয় এবং সেটি সবার সামনে ঘোষণা করে। ঠিক আছে, সেটিকে 22শে জানুয়ারি 1947 কি হয়, সবাই মিলে গ্রহণ করে ওই ঘোষণাটাকে বা ওই প্রস্তাবনাটাকে, আর ওই প্রস্তাবনাটাই ভারতের সংবিধানের প্রিয়াম্বল হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। ঠিক আছে, প্রিয়াম্বলকে বাংলাতে বলা হয় প্রস্তাবনা। ঠিক আছে, সংবিধান রচনার সময়কাল টোটাল লেগেছিল, যে ভারতের সংবিধান রচনা করেছিল সেটাতে টোটাল সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, এত সময় লেগেছিল। কি বলেছে, নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি তৎক্ষণাৎ কার্যকরী হয়ে গেছিল, মানে সংবিধান চালু হওয়ার সাথে সাথে সেদিনই তখনই চালু হয়ে গেছিল। অন্যান্য প্রভিশন যেগুলি ছিল সেগুলি 26শে জানুয়ারি 1950 তারিখে বলবৎ করা হয়। 26শে জানুয়ারি 1950 তারিখে বাকিগুলো বলবৎ করা হয়েছিল। উল্লিখিত এই যে 1930 সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজ এর দিনটিকে স্মরণ করেই 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল। 26শে জানুয়ারি কেন করা হয়েছিল? কারণ 1930 খ্রিস্টাব্দে যখন লাহোর অধিবেশন হয়েছিল কংগ্রেসের, ঠিক আছে, ওই সময় ইস্যু করা হয়েছিল, পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছিল 26শে জানুয়ারি দিনটিতেই। ঠিক আছে, সেই জন্য এই 26শে জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল সংবিধান চালু করার। ঠিক আছে, এই যে 1929 সালে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পাস হয়েছিল, পূর্ণ স্বরাজের যেটা জাতীয় কংগ্রেসে পাস হয়েছিল, এই জন্য ওই 26শে জানুয়ারিটাকেই ইস্যু করা হয়েছে। একবার দেখে নিই ভারতের ইন্টারমেন্ট বা যখন ইন্টারমেন্ট গভর্নমেন্টগুলো ছিল, ভারতের অন্তর্বর্তী সরকার,
ঠিক আছে, ওটা কি কি ছিল? ব্রিটিশ সরকার থেকে স্বাধীনতা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার জন্য 1946 সালের 2রা সেপ্টেম্বর ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মানে ব্রিটিশদের থেকে ভারতে আসেনি, ভারত তখনও স্বাধীন হয়নি। তো ভারতকে স্বাধীন করার জন্য প্রথমে একটি করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। ঠিক আছে, সেই অন্তর্বর্তী সরকারে কে কে কোন পর্যায়ে ছিল, যেমন কোন দায়িত্বে ছিল? জেএল নেহেরু কংগ্রেসের থেকে, উনি ছিল বৈদেশিক বিষয় এবং কমনওয়েলথ সম্পর্কের মন্ত্রী। ঠিক আছে, মন্ত্রক। বল্লভভাই পটেল ছিল স্বরাষ্ট্র এবং তথ্য সম্প্রচারের মন্ত্রক। তখনও স্বাধীনতা হয়নি, মনে রাখবে। স্বাধীনতার আগে যে ভারতীয় গভর্নমেন্ট ছিল সেটার কথা বলেছে। রাজেন্দ্র প্রসাদ ছিল খাদ্য ও কৃষিমন্ত্রী। ইব্রাহিম ইসমাইল চন্দ্রীগড় অল ইন্ডিয়া মুসলিম লীগ, ওদের থেকে ছিল বাণিজ্য মানে কমার্স মিনিস্টার। বলদেব সিং কংগ্রেসের প্রতিরক্ষা মিনিস্টার ছিল। লিয়াকত আলী খান মুসলিম লীগের থেকে অর্থমন্ত্রী ছিল। চক্রবর্তী রাজগোপালচারী কংগ্রেসের থেকে শিক্ষামন্ত্রী ছিল। গজনফর আলী খান অল ইন্ডিয়া মুসলিম লীগের থেকে স্বাস্থ্যমন্ত্রী ছিল। জগজীবন রাম শ্রমমন্ত্রী ছিল। যোগেন্দ্রনাথ মণ্ডল আইনমন্ত্রী ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে। আব্দুর রাব নিস্তার অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে রেল, যোগাযোগ, ডাক ও বায়ুমাধ্যম এসবের মন্ত্রী ছিল। CH ভাবা কর্ম, খনি ও শক্তি এসবের মন্ত্রী ছিল। পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছিলো, ওটা আবার পরে বলবো যখন স্বাধীনতা পরে কে কী দায়িত্ব নিয়েছিল। তখন তো 2 ভাগও হয়ে গেছিলো ভারত। এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে। ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের উৎসগুলো, কোন সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছিল? দেখো, মূলত নেওয়া হচ্ছে, সবথেকে বেশিটি নেওয়া হয়েছিল ভারত শাসন আইন থেকেই, যেটা 1935-এ ব্রিটিশ সরকার ভারতে লাগু করেছিল, ভারত শাসন আইন। সেখান থেকে কী কী নেওয়া হয়েছিল? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা, জনকর্তৃক কমিশন বা PSC, যে PSC থাকে সেটা। ঠিক আছে, এগুলো সব ওখান থেকেই নেওয়া হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশন, তারপরে ইমার্জেন্সিতে কী কী করা হবে সেগুলো, রাজ্যপালের পদ, গভর্নরের পদ, ঠিক আছে, আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একসাথে সকলের। ঠিক আছে, আর তারপর বলেছে ব্রিটিশ সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? সাংসদীয় ব্যবস্থা, যেমন পার্লামেন্টারি ব্যবস্থা। ঠিক আছে, একক নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ মানে ইন্ডিয়াতে তুমি যে রাজ্যেই থাকো, যেখানেই থাকো, একটাই সিটিজেনশিপ হবে, সেটা হবে ভারতীয় সিটিজেনশিপ। বাট এটা আমেরিকায় যদি যাও, আমেরিকায় 50টা স্টেট আছে, 50টা স্টেটের আলাদা করে যেই স্টেটে তুমি থাকবে সেই স্টেটের একটি সিটিজেনশিপ হবে, এবং ইউএসের আমেরিকার আলাদা করে একটি সিটিজেনশিপ নিতে হবে। মানে 2টো সিটিজেন নিতে হবে। সেটা ইন্ডিয়াতে নেই। ব্রিটিশের যেরকম একটা, সেরকম ইন্ডিয়াতেও একক নাগরিকত্ব আছে। আইনের অনুশাসন, তারপর ক্যাবিনেট ব্যবস্থা, যেটা এখন আছে ক্যাবিনেট ব্যবস্থা, বিধি নির্মাণ প্রক্রিয়া বা ল মেকিং প্রসিজার, ল কেমন করে বানাবে, ল বানানোর জন্য পার্লামেন্টারি ব্যবস্থা। ঠিক আছে, তারপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদ, এগুলো সবগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে। ঠিক আছে, এটা মনে রাখবে। আরও আছে, ব্রিটিশ সংবিধান থেকে আরও নেওয়া হয়েছিল সংসদীয় বিশেষাধিকার, লেজিসলেটিভ প্রসিজার, মানে দ্বিকক্ষ ব্যবস্থা, যেটা লোকসভা রাজ্যসভা। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা, মানে ভোট ব্যবস্থা, ভোটেরও এসে ব্রিটিশ থেকে নেওয়া হয়েছিল। মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা, এটাও নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, এটাও ব্রিটিশ থেকে নেওয়া হয়েছিল। লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, এটাও ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল। এর পরবর্তীতে হচ্ছে আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে, সেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। ফান্ডামেন্টাল রাইটস আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালত, মানে সুপ্রিম কোর্ট, সেটাও আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আদালতের পুনর্লোকন ক্ষমতা, তারপরে প্রস্তাবনা, যেমন প্রিয়াম্বেলটাও আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখবে। প্রিয়াম্বেল কোথা থেকে নেওয়া হয়েছিল? আমেরিকার সংবিধান থেকে। উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এটাও আমেরিকার থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া ও রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া, মানে ওদের ইমপিচমেন্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, এগুলো সব আমেরিকার সংবিধান থেকেই নেওয়া হয়েছে। আইরিশ সংবিধান, মানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল, এগুলো সব ইম্পর্টেন্ট, মনে রাখবে। দরকার বলে পজ করে ভিডিওর স্পিড কমিয়ে আস্তে আস্তে শোনো, বাট মনে রাখবে, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আইরিশ সংবিধান মানে আয়ারল্যান্ডের সংবিধান।
আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছিল? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, ঠিক আছে, এটা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। স্প্যানিশ সংবিধান থেকে গৃহীত রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, রাষ্ট্রপতির যে নির্বাচন আছে সেটাও এই আইরিশ থেকেও রাষ্ট্রপতির যে নির্বাচন কি করে হবে সেটাও আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়ন, রাজ্যসভায় যে প্রার্থী মানে লোকসভায় রাজ্যসভায় যে এসে আছে মেম্বার আছে রাজ্যসভায়, সেটাও আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। কানাডার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? কোয়াসি ফেডারেল ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্রীয় প্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেটা, ঠিক আছে, ফেডারেল, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ, এটা কানাডার থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? যৌথ তালিকা, যেটা লিস্ট আছে এখানে, যেটা সেন্ট্রাল লিস্ট কোনটা, তারপরে স্টেট লিস্ট কী কী ব্যবস্থা থাকবে, আর কনকারেন্ট লিস্টে কী কী ব্যবস্থা থাকবে, এই যে তালিকাটা আছে এটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার ভাষা, এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছে, প্রিএম্বলের ল্যাঙ্গুয়েজ। কেন্দ্র রাজ্য সম্পর্ক ও ক্ষমতার বন্টন, কেন্দ্র রাজ্যের সম্পর্ক ও ক্ষমতার বন্টন কী থাকবে, এটাও অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কী কী থাকবে কোনগুলো? ব্যবসা বাণিজ্য ও সমাগমের স্বাধীনতা, লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন, লোকসভা রাজ্যসভায় একসাথে অধিবেশন, তারপর ব্যবসা বাণিজ্য ও সমাধানের স্বাধীনতা কী কী, সমাগমের স্বাধীনতা, এগুলো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়া মানে ইউএসএসআর এর পূর্বতন সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর, ওর থেকে কোনটা নেওয়া হয়েছিল? ইউএসএসআর থেকে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য, এটা মনে রাখবে, ফান্ডামেন্টাল ডিউটিস ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল 5 ইয়ার প্ল্যান, এটিও সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর থেকে গৃহীত হয়েছে, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার্স প্ল্যান, মৌলিক কর্তব্য। এছাড়াও ওএমআর সংবিধান থেকে নেওয়া হয়েছিল, দক্ষিণ আফ্রিকার সংবিধান, ফ্রান্সের সংবিধান, জাপানের সংবিধান প্রভৃতির থেকেও কিছু কিছু করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। প্রস্তাবনা বা প্রিএম্বল, প্রস্তাবনা অর্থ হলো সংবিধানের ভূমিকা বা সংবিধানের অন্তর্গত আইনগুলি মুখবদ্ধ। কি বলছে? সংবিধান প্রণেতারা আমেরিকার সংবিধান থেকে এই প্রস্তাবনার ধারণাটি নিয়েছিল এবং আমেরিকার সংবিধান হলো প্রস্তাবনা সম্বলিত প্রথম লিখিত সংবিধান। প্রস্তাবনা যেটা ছিল সেটা আমেরিকায় ছিল যেখানে লিখিত সংবিধান ছিল, ঠিক আছে। যদি বলা হয় ভারতের সংবিধান প্রথম লিখিত সংবিধান, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আমেরিকার সংবিধান প্রথম লিখিত সংবিধান, ঠিক আছে। ইউপিএসসিতে যেমন স্টেটমেন্ট টাইপসের কোশ্চেন দেয়, তো ওখানে করতেই পারে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, তো ওটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমেরিকান কনস্টিটিউশন যেটা আছে সেটা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন। বাট যদি বলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, yes, Indian constitution is the largest written constitution all over world, এটা সঠিক। দেখো কত কিছু এসে আছে। এবারে ইউপিএসসিতে এসেছিলো এই প্রিএম্বলের থেকে কোশ্চেন এসেছিলো ইউপিএসসিতে। সেই দুটো কোশ্চেন হলো যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, মানে ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন। তো স্টেটমেন্ট টাইপে দিয়ে দিয়েছিল যে প্রিএম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, চুজ দ্য কারেক্ট অপশন, মানে উপরে থেকে কোনটা কারেক্ট সেটা চয়েস করো। তো এরকম করে দিয়েছিল। প্রিএম্বল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন, মানে প্রিএম্বল যেটা আছে সেটা কনস্টিটিউশনের পার্ট কি না। ইয়েস, প্রিএম্বল ইজ পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। প্রিএম্বল কনস্টিটিউশনের একটি পার্ট। তারপর বলেছিল আরেকটা ছিল যে প্রস্তাবনা আইন দ্বারা বলবৎযোগ্য, ইনফোর্সেবল, এটাও লিখেছিল। তো এটা না, নো, প্রস্তাবনা প্রিএম্বল আইন দ্বারা বলবৎযোগ্য বা ইনফোর্সেবল নয়, ঠিক আছে। সংবিধান বিভিন্ন অংশের উপর আলোকপাত করা তথ্য বা তথা তাদের ব্যাখ্যার জন্য সুপ্রিম কোর্ট প্রস্তাবনার সাহায্য নিয়ে থাকে। তো প্রস্তাবনাটা কি, বিশেষত ইংলিশের সবাই পড়ে, অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে ডাইরেক্টলি তোমাকে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রিএম্বল বলো, ঠিক আছে। তো এটা মুখস্থ রাখতে হবে একদম, বোঝার জন্য মুখস্থ করে রাখবে, এটা বোঝার জিনিসটা একদম মুখস্থ করে রাখবে।
কী বলে ইন্ডিয়ান প্রিয়াম্বল, তুমি যদি বাংলায় বলতে চাও বাংলায় বলতে পারবে, কী অসুবিধা আছে। আমরা ভারতে, দেখো কী আছে প্রিয়াম্বলটা, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক বর্ধিত হয়, তজ্জন্য সৎ নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি, আমাদিগকে অর্পণ করিতেছি। এটা হলো প্রিয়েম্বল। ঠিক আছে, প্রিয়েম্বলে কিছু ইম্পর্টেন্ট টার্ম যেটা ছিল, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ প্রজাতান্ত্রিক। ঠিক আছে, সার্বভৌম মানে সভারেনিটি, মানে এটা কি বাহ্যিক ও অভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রকের অধীন নয়, যেটা আগে ছিল ব্রিটিশ সরকার যে করতো, সেটা জানি না হয়, ওটাকে বলে সভারেনিটি। ঠিক আছে, সোশ্যালিস্টিক সমাজতান্ত্রিক ক্ষমতা এবং অর্থ নির্দিষ্ট শ্রেণীর হাতে পুঞ্জীবিত নয়, একজনের কাছে ক্ষমতা এসে নয়। ঠিক আছে, ক্ষমতা একজনের কাছে থাকবে না সবসময়, যেমন অনেক যেখানে রাজা থাকে রাজার কাছেই সব কিছু থাকবে, ওটা না। ধর্মনিরপেক্ষ মানে সেকুলারিজম, রাষ্ট্রীয় ধর্ম হিসেবে কোনো বিশেষ ধর্মের স্বীকৃত নেই, মানে কোনো একটা ধর্মের নাই, সব রকম সব ধর্ম সমান। ঠিক আছে, এরকম বিষয় ছিল। গণতান্ত্রিক বা রিপাবলিক, জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত হবে, জনপ্রতিনিধির দ্বারা এসেরা নির্বাচিত হবে। ঠিক আছে, গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক মানে জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত হবে। সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক বা রিপাবলিক, রাষ্ট্রপ্রধানের পদটি বংশানুক্রমিক নয়, মানে যেমন রাজার ছেলেই রাজা হবে, হেরিডিটারি, জমিদারের ছেলে জমিদার হবে, সে ওরকম কিছু না, রাষ্ট্রপ্রধানের পদটি বংশানুক্রমিক নয়, বুঝলো, এটা বলেছে, ভোটের দিয়ে যে জিতবে সেই হিসাবে। প্রস্তাবনায় সংশোধনী, এটাও কোশ্চেনে এসেছিল যে প্রিয়েম্বলে কি অ্যামেন্ড করা যায়, পরীক্ষা আসতে পারে স্টেটমেন্ট টাইপে, যে ওয়েদার প্রিয়েম্বল ইজ অ্যামেন্ডেবল অর নট। ইয়েস, প্রিয়েম্বল ইজ অ্যামেন্ডেবল, এটি অ্যামেন্ড করা হয়েছিল 1973 সালে বিখ্যাত কেশবানন্দী ভারতী মামলায়। সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের একটি অংশবিশেষ, তাই 368 ধারার অন্তর্গত, যেটা 368 আছে, ঠিক আছে, যে কনস্টিটিউশনে কোনো কিছুকে অ্যামেন্ড করা যাবে সেটির অন্তর্গত প্রিয়েম্বলকেও অ্যামেন্ড করা যাবে। কিন্তু যে পরবর্তীকালে যে আবার বলে দিয়েছিল যে মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করা যাবে না, বেসিক স্ট্রাকচার যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে না। সংবিধানের প্রস্তাবনাকে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে একবার সংশোধিত করা হয়েছে। এর মাধ্যমে 3টি নতুন শব্দ প্রস্তাবনা সংযোজিত হয়েছিল, সেটি হলো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি, মানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এই 3টি শব্দ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যামেন্ড করা হয়েছিল প্রিয়েম্বলকে। ঠিক আছে, তো অবভিয়াসলি প্রিয়েম্বল ইজ অ্যামেন্ডেবল। সংবিধানের শিডিউলগুলো একবার দেখে নিই। দেখ, মূল সংবিধানের 8টি শিডিউল ছিল, এটা আগেও বলেছিলাম, বর্তমানে 12টি শিডিউল আছে। তো ফার্স্ট শিডিউল মানে প্রথম তফসিল যেটা, সেটাতে কী ছিল, ফার্স্ট শিডিউলে কী কী আছে? ফার্স্ট শিডিউলে আছে রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ড শিডিউলে আছে স্যালারি অ্যান্ড কম্পেনসেশন, মানে মাহিনা ও ভাতা যেটা আছে। তৃতীয় তফসিলে কী কী আছে? সংসদ, মন্ত্রীবর্গ, বিচারপতিদের শপথ গ্রহণ। ঠিক আছে, চতুর্থ তফসিলে আছে, মানে ফোর্থ শিডিউলে আছে রাজ্যসভার আসন বিন্যাস। ফিফথ শিডিউলে আছে তপশিলভুক্ত অঞ্চল ও তপশিলভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ, মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এরিয়া।
শাসনগুলো আছে, ঠিক আছে। 6 শিডিউলে কি আছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি যেমন উপজাতি এলাকার প্রশাসন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, এগুলো 6 শিডিউলে আছে। 7 শিডিউলে আছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস, যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা 7 শিডিউলে আছে। 8 শিডিউলে আছে সংবিধানে উল্লিখিত 22টি ভাষা, যে 22টি ভাষায় আমরা লিখিত পরীক্ষা দিতে পারবো, এগুলো ইউপিএসসি বা ইউপিএসসি সেটি আছে যে 22টি ভাষা। নবম তফসিলে কী কী আছে, কিছু বিশেষ আইন, অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন প্রথম সংবিধান সংশোধন দ্বারা এটা 1951 দ্বারা সংযোজিত হয়েছিল। দশম তফসিলে কী আছে, দলত্যাগ বিরোধী আইন, যেটিকে বলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল যেটা এসেছে এটা 10th শিডিউলে আছে। 11 শিডিউলে কী আছে, পঞ্চায়েত, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা এটি অ্যাড করা হয়েছিল 1991। আর দ্বাদশ তফসিলে কী আছে, মিউনিসিপ্যালিটি, 74th সংবিধান সংশোধন দ্বারা 1992 এটি করা হয়েছিল, ঠিক আছে। এই যে অষ্টম তফসিল একটুগুলো বললাম, ওখানে কী কী ভাষা আছে, 22টি ভাষা, এখন মনে হয় একটু বেড়েছে, 24-25টি আছে, 22টি ভাষা, তো 24টি আছে এখন হয়তো। কাশ্মীরি আর নিজে রিসেন্টলি ইস্যুতে দিয়েছিল, কাশ্মীরের দুটো আরও ভাষাকে অ্যাড করা হয়েছিল। এই কান্ট্রি কল নাও, ওকে। তো 22টি ভাষাকে দেখে নিই কী কী আছে। সংবিধান স্বীকৃত 22টি ভাষা হলো আসামি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃতি, সিন্ধি, তামিল, তেলুগু, উর্দু, সাঁওতালি, বোড়ো, মৈথালি ও ডোগরি, ঠিক আছে। মূল সংবিধানে 14টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছিল, পরবর্তীতে একটু একটু করে অ্যাড হয়েছে, যেমন 21তম সংবিধান সংশোধন দ্বারা 1967-তে সিন্ধি ভাষা সংযোজিত করা হয়েছিল। 71তম দ্বারা 1992 সালে কোঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা সংযুক্ত করা হয়েছিল। 92 সংবিধান সংশোধনী দ্বারা 2003 সালে সাঁওতালি, মৈথালি, বোডো ও ডোগরি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। আজকে তাহলে এটুকুই থাক, একদিনে এত কিছু লোড দেওয়া যাবে না, এগুলোকে রিভাইজ দেবো বারবার। আমি পিডিএফটি দরকার পড়লে পিডিএফটি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন যারা করোনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানেও পিডিএফ পাওয়া যাবে। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওগুলি দেখতে থাকো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করি আপকামিং গভর্নমেন্ট জব এক্সামিনেশনে খুবই সাহায্যকারী হবে চ্যানেলটি, ঠিক আছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।